সত্য পক্ষ আমাদের নেই কোনো ধান্দা, কোথাও টিকি নেই বান্ধা। সত্য পক্ষ সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, এদেশে যে কজন তরুণ সম্ভাবনাময় রাজনীতিবিদের আগমন হয়েছে, তার মধ্যে নুরুল হক নূর ছিল অন্যতম। মূলত 2018 সালের কোটা বিরোধী আন্দোলন থেকেই তার উত্থান হয়েছে। তৎকালীন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে তার জ্বালাময়ী বক্তৃতা, তার আন্দোলন কর্মসূচি এবং সাহসিকতার জন্য সে অনেকেরই হৃদয়ে জায়গা করে নিয়েছিল। কিন্তু ঘটনাক্রমে সে তার সেই অবস্থান ধরে রাখতে পারেনি। তার ইদানিংকার কথাবার্তা শুনলে মনে হয় তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা তার এ ধরনের বক্তব্যেরই কিছু অংশ শুনে আসি এবং একই সাথে সে কি বলছে, কেন বলছে, তার মধ্যে কি সত্য রয়েছে, কি মিথ্যা রয়েছে এবং কোনটি বিশেষ উদ্দেশ্যে বলা হচ্ছে, আমরা সেটিও বিশ্লেষণ করার চেষ্টা করব। আরো মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রির কথা গতকালকে প্রধান উপদেষ্টার সামনে বলেছিলাম। এই 8-10 দিন আগেও থাইল্যান্ড গিয়েছে চিকিৎসার জন্য। এই আহত ছেলে মেয়েরা এই 9 মাস পরে তারা সুচিকিৎসার জন্য আপনার থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। 9 মাসে যে তার সর্বনাশটা হয়েছে সেটা পুষাবেন কি দিয়ে? সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদের জন্য তার কত দরদ, তাদের চিকিৎসা যে বিলম্ব হচ্ছে সেটি নিয়ে তার কত উদ্বেগ, উৎকণ্ঠা। এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে যাচ্ছে তিনি কিন্তু বারবার এই জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যাদের কেউ কেউ এখন এনসিপির সদস্য, তাদের বিরুদ্ধে তিনি কিভাবে কুৎসা রটান, কিভাবে তাদের বিরুদ্ধে তিনি বিষোদ্গার করেন, কিভাবে তাদেরকে তিনি হেয় প্রতিপন্ন করেন। তো যাদের একটি অংশের জন্য তার এত উদ্বেগ, এত উৎকণ্ঠা, এত মায়া, তাদের আরেকটি অংশের জন্য তিনি এরকম বীতশ্রদ্ধ হয়ে গেলেন কেন? কেন তাদের চরিত্র হননে নামলেন? কেন তাদেরকে হেয় প্রতিপন্ন করছেন? দর্শকবৃন্দ, এর পরের অংশে তিনি যে কথাটি বলেছেন সেখানে আসলে এর জবাব লুকিয়ে আছে। কারণ তাদের ধান্দা ছিল তারা কেউ কেউ এই সরকারের অংশ হবে, যেটি তিনি আন্দালিব রহমান পার্থর উদ্ধৃতি দিয়ে বলেছেন। ডক্টর ইউনূস সম্ভবত তাদের সেই আশা পূর্ণ করতে পারেননি বলেই আজ তার বিরুদ্ধে এত বিষোদ্গার। তবে এটাও ঠিক যে এই সরকারের বিরুদ্ধে শুরুতে কিন্তু তাদের এত বৈরী মনোভাব ছিল না। তাহলে ইদানিং কেন তাদের মধ্যে এই বৈরী মনোভাব দেখা যাচ্ছে? নিশ্চয়ই এর পেছনে কোনো ধান্দা আছে। সুপ্রিয় দর্শক, আমরা খোঁজার চেষ্টা করব এর পেছনে কি ধরনের ধান্দা লুকিয়ে আছে। আসুন আমরা তার আরো কিছু কথা শুনে আসি। একেবারে এই অরাজনৈতিক সরকারের উপদেষ্টা পরিষদের এই উপদেষ্টা মণ্ডলী দিয়ে এই বিপ্লবী স্পিরিটের জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। সেখানে আমরা শুরুর দিকে বলেছিলাম যে পার্থভাই যেটা বলে গিয়েছেন যে অন্তত যারা রাজনীতি বোঝে এই রকমের 4-5 জন মানুষকে আপনারা নেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন নুরুল হক নূর কেন আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য এত মায়া কান্না করছেন। আসলে এটি হচ্ছে তার এক ধরনের ধান্দা। এটি দিয়ে মূলত তিনি সরকারকে দোষারোপ করার চেষ্টা করছেন এবং সরকারকে দোষারোপ করার মধ্য দিয়ে মূলত তিনি কোথায় যেতে চাচ্ছেন? নির্বাচনে। তার আগে আসুন আমরা তার আরো কিছু কথা শুনে আসি। সরকারের কিচেন ক্যাবিনেট হিসেবে পরিচিত কিছু উপদেষ্টারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যই ষড়যন্ত্র করছেন। সুপ্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন এই সরকারের বিরুদ্ধে
যারা একটি ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করেছেন, নুরুল হক নূর সেটিরই পুনরাবৃত্তি করলেন। তাদের কথা হচ্ছে, এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবাই নয়, কিছু কিছু উপদেষ্টা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য ষড়যন্ত্র করছেন। সুপ্রিয় দর্শক, আপনারাই বলুন, ডক্টর ইউনূস যদি আগামী জুনের পর ক্ষমতায় না থাকেন, তাহলে কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে এই উপদেষ্টারা ক্ষমতায় থাকবেন তা কিন্তু তারা বলছেন না। এই সরকারের যে গঠন পদ্ধতি, প্রধান উপদেষ্টাই তো তাদের নিয়োগ দিয়েছেন। সেই প্রধান উপদেষ্টা যখন সরে যাবেন, তখন কি আদৌ তাদের সেই পদে থাকার কোনো বৈধতা থাকবে, তার কোনো সুযোগ থাকবে? সেই বিষয়টি কিন্তু তারা বলছেন না। তারা আমাদেরকে বোকা বানানোর জন্য বরাবরের মতোই একটি ষড়যন্ত্র তত্ত্ব উপস্থাপন করছেন, এবং এই সরকারকে দোষারোপ করতে গিয়ে তারা এমন কিছু কথা বলছে যা আদৌ প্রমাণ করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আসুন এরপর আমরা শুনি নুরুল হক নূর আর কি বলেছেন। নাটক সাজাচ্ছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, যেটা পার্থ ভাই বলেছেন। অবশ্যই প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন, সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দ তাদেরকে ডেকে তার এই অস্বস্তির কথা বা জানাতে পারেন। রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে ডেকে জানাতে পারেন। আমাদেরকে তো এর আগেও 4 বার ডেকেছেন। নাহিদের কাছ থেকে আমাদের কেন শুনতে হবে? এবং নাহিদের রেফারেন্সে সেটা বিবিসি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসে নিউজ হবে। এইটা কি সরকারের কাছ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম? সুপ্রিয় দর্শক, আমরা জানি সব শিয়ালের একই রাগ। এক শিয়াল যদি হুক্কা হওয়া শুরু করে, তাহলে চারদিক থেকে সব শিয়ালই কিন্তু সেই হুক্কা হওয়া করতেই থাকে। এখন নুরুল হক নূর যে প্রশ্নটি উত্থাপন করলেন, সেটি হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগ প্রসঙ্গ। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপি নেতারা এটিকে কিভাবে নাটক বলে অভিহিত করেছে। শুধু বিএনপি নয়, যারা এই রাষ্ট্রের সংস্কার চায় না, কিংবা যে সরকারের পতন হয়েছে, তাদের পক্ষের যত নেতৃবৃন্দ আছেন, যত বুদ্ধিজীবী আছেন, যত ইউটিউবার আছেন, তারা সবাই কিন্তু সেই পদত্যাগ নিয়ে এ ধরনের কথাই বলছেন। এবং সবচেয়ে মজার বিষয়, যেটা আগে বলেছিলাম, নুরুল হক নূরও এই ক্ষেত্রে আন্দালিব রহমান পার্থের সুরে সুর মিলিয়ে বলছেন, ডক্টর ইউনূস যে পদত্যাগ করছেন সেটা তাদেরকে ডেকে বলতে পারতেন, তার উপদেষ্টা মণ্ডলীকে বলতে পারতেন। তা না করে কেন তিনি নাহিদকে বললেন? তিনি হয়তো ভুলে গেছেন ডক্টর ইউনূসই বলেছিলেন তার নিয়োগকর্তা হচ্ছে এই বিপ্লবী ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে। তাহলে তার পদত্যাগের কথা তো প্রথমত সেই ছাত্রদেরকেই বলতে হবে। এই সাধারণ যৌক্তিক বোধটুকু কি নুরুল হক নূর কিংবা আন্দালিব রহমান পার্থের নেই? এছাড়া কিছুক্ষণ আগে নুরুল হক নূর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তাদের জন্য যে মায়া কান্না করেছিলেন, তার স্বরূপও কিন্তু বেরিয়ে গেল। একদিকে তাদের জন্য মায়া কান্না করছেন, অপরদিকে তাদের নেতৃত্বে যারা ছিলেন তাদের সাথে ডক্টর ইউনূস কেন পদত্যাগের কথা বললেন, সেটি নিয়ে আবার বিশাল ক্ষোভ প্রকাশ করছেন। এই যে ডবল স্ট্যান্ডার্ড, এই ডবল স্ট্যান্ডার্ড কেবল নুরুল হক নূরের মধ্যে নয়, তিনি এখন যাদের সাথে চলছেন, যাদের সাথে জোটবদ্ধ হয়েছেন, তাদের সবার মধ্যে। এবং তারা কেন জোটবদ্ধ হয়েছেন, আসুন সে সম্পর্কিত একটি ছোট্ট সংবাদ আমরা শুনি। বিএনপি যে প্রক্রিয়া নির্বাচন করুক না কেন, 6টি আসনে দলীয় প্রার্থী দিবে না তারা। লক্ষ্মীপুর 4 আসনটি বিএনপি ছেড়ে দিবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রবকে। বগুড়া 2 আসনটি বিএনপি ছেড়ে দিবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। ঢাকা 12 আসনটিতে বিএনপি প্রার্থী দিবে না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির জন্য। পটুয়াখালী 3 আসনে বিএনপি ছাড় দিবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে। ঝিনাইদহ 2 আসনটিতে বিএনপি ছাড় দিবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। প্রিয় দর্শক, এখন তো বুঝলেন আপনারা যা সন্দেহ করছিলেন। এ ধরনের সন্দেহ কিন্তু অনেকেই করছিলেন, তবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছিল না। এই সংবাদটি থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন নুরুল হক নূর, রাশেদ খান, আন্দালিব রহমান পার্থ কেন তাদের ভুল পাল্টিয়েছেন, কেন তাদের সুর পরিবর্তন করেছেন। তবে এদিক থেকে আমরা ধন্যবাদ দিব মাহমুদুর রহমান মান্না এবং জোনায়েদ সাকিকে। তারা তাদের অবস্থান পরিবর্তন করলেও প্রকাশ্যে কিন্তু এ সম্পর্কে এমন কিছু বলছেন না
যাতে মনে হয় তারা তাদের আত্মা বিক্রি করে দিয়েছেন, তারা তাদের বিবেককে বিক্রি করে দিয়েছেন, তাদের ন্যূনতম চক্ষু লজ্জা আছে বলেই তারা নুরুল হক নূর অথবা আন্দালিব রহমান পার্থের মতো উলঙ্গভাবে কোনো কিছু বলছেন না। সুপ্রিয় দর্শক, আসুন আমরা নুরুল হক নূরের আরও কিছু কথা শুনে আসি। আপনারা বলছেন বা অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে সহজে মানুষ বক্তব্য দিলে ভাইরাল হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। আর কিছু মানুষ কিছু ধর্মীয় সেন্টিমেন্ট মানে মশলার মতো মাখিয়ে চটকদার গরম গরম কথা বলে মানুষকে নানানভাবে বিভ্রান্ত করছে। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তিনি অন্যের উপর দোষ চাপাচ্ছেন। ইউটিউবের কল্যাণে একটি বক্তৃতা দিলে ভাইরাল হয়ে যায়, ধর্মীয় বা বিভিন্ন বিষয়কে অবলম্বন করে অনেকেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আসলে তিনি কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছেন না, মূলত এটি তো তিনি বলতে চাচ্ছেন। কিন্তু আপনারা কি মনে করেন, আসলে কি তাই? আসলে কি অন্যরা আপনাদেরকে বিভ্রান্ত করছে? না, বিভ্রান্ত যারা করছে তাদের অন্যতম খলনায়ক হচ্ছেন এই নুরুল হক নূর। তিনি নিজের দায় অন্যের উপর চাপিয়ে দিচ্ছেন। তিনি কি কোনো আয়নার সামনে দাঁড়াচ্ছেন যেখানে নিজের চেহারাটি দেখছেন? দর্শক, আসুন তার আরো কিছু কথা আমরা শুনে আসি। আজকে অনেকে বলছে যে এনসিপিকে বোধহয় ক্ষমতায় নেওয়ার জন্য, ক্ষমতায়িত করার জন্য বোধহয় সরকার নির্বাচন পেছাতে যাচ্ছে। প্রকৃত অর্থে সেটা না। আমাদের ধারণা, আমাদের যতটুকু উপলব্ধি, ইতিমধ্যেই সেই বিষয়গুলো আলোচনায় আসছে যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মিয়ানমারকে করিডোর দেওয়ার যে প্রকল্প, এটি একটি বিদেশি চক্রান্ত, এটি একটি বিদেশি প্রজেক্ট। এর মধ্যে দিয়ে বাংলাদেশকে বিদেশিদের একটা কুরুক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র এবং ছক আঁকা হচ্ছে। এই ছক বাস্তবায়নের জন্য নির্বাচন পেছানো হতে পারে। বন্দরের কথা বলেছে, এরকম আরো অনেক ইস্যু আছে যেগুলো আমরা পাবলিকলি বলতে চাই না। যেটা সালাউদ্দিন সাহেব গতকালকেও বলেছে যে সরকারকে একাধিকবার আমাদের কনসার্নটা জানিয়েছি কেন আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। সুপ্রিয় দর্শক, শুনলেন তো, তিনিও বলছেন বাংলাদেশ করিডোর দিয়ে দিচ্ছে, বন্দর দিয়ে দিচ্ছে। এই বয়ান কার? এই বয়ান তো চন্দন নন্দীর, এই বয়ান তো ভারতের। সেই বয়ান তিনি দিচ্ছেন কেন? এটি তো এতদিন আমরা বিএনপির বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি, আবার এর উল্টো কথাও তো শুনেছি যে সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সেই সরকারের দায়িত্বশীল ব্যক্তি তো এর ব্যাখ্যা দিয়েছেন। আপনারা তার ব্যাখ্যাকে নিচ্ছেন না, আপনারা নিচ্ছেন সেই চন্দন নন্দীর কথা। কারণ যদি সত্যি বার্মা একটি করিডোর দেওয়া হয়, সেই করিডোর যদি আমেরিকার আনাগোনা থাকে, তাহলে এতদিন যারা আমাদের করিডোর নিয়ে মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে তাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যাবে, তাই না? একচ্ছত্রভাবে তারা এদেশের মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারবে না। এই জন্যই তো। তাহলে মূলত আপনারা কার পারপাস সার্ভ করছেন? আমরা যখন পার্শ্ববর্তী রাষ্ট্রকে করিডোর দিয়েছি তখন আপনি আন্দোলন করেছেন, সবাই তো করেনি। এই প্রতিবাদ তখন কোথায় ছিল? ভারতের সাথে আমাদের যে করিডোর ব্যবস্থাপনা ছিল, এটি কি সেরকমই কিছু? আমরা যদি বলি বাংলাদেশে যদি কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শক্তির সমাবেশ ঘটে, তাহলে একচ্ছত্রভাবে যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল, তাদের ইচ্ছা মতো আমাদেরকে নিয়ে খেলছিল, তাদের খেলাটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়ে যাবে, তারা যা খুশি তাই করতে পারবে না, তাদের বিপক্ষে একটি শক্তিশালী প্রতিপক্ষ দাঁড়িয়ে যাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য। এই জন্যই তো আপনাদের ভয়। আপনাদের তো ভয় না, ভয় যাদের, তাদের কণ্ঠস্বর হয়ে আপনারা কথা বলছেন, তাই না? এইসব ধান্দা ছাড়েন। বন্দর যদি আমরা বিদেশি ব্যবস্থাপনায় ছেড়ে দিই তাহলে কি হবে না হবে, এই তথ্য প্রযুক্তির যুগে সেটি জানার বোঝার যথেষ্ট স্কোপ আমাদের রয়েছে। আপনাদের কথাই আমাদের মেনে চলতে হবে, পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আপনারা এই বয়ান দিয়ে আমাদেরকে প্রভাবিত করবেন, হ্যাঁ করতে পারেন সাময়িকভাবে, কিন্তু সেটা তো টেকসই হবে না যদি সেটি সত্য না হয়। যা সত্য সেটি কিন্তু আমরা অন্যান্য সোর্স থেকে ঠিকই জেনে নেব। সুতরাং এ ধরনের জুজুর বয় আপনি দেখাবেন না, আপনার সেই নৈতিক অধিকার নেই। কারণ বিদেশি দূতাবাস কিংবা গোয়েন্দা সংস্থার সাথে যে আপনার যোগাযোগ আছে সেটি কিন্তু প্রকারান্তরে আপনি স্বীকার করেছেন। ভারত থেকে সালাউদ্দিন আহমেদ আপনাদেরকে টাকা পাঠাতো মোবাইল কেনার জন্য। তিনি সেখানে কিভাবে উপার্জন করতেন? তার অর্থের উৎস কী ছিল?
তার অর্থের উৎস যদি হয়ে থাকে বাংলাদেশ, তাহলে তো তিনি বাংলাদেশেই কাউকে বলে দিবেন আপনাকে টাকা দেওয়ার জন্য। তিনি ভারত থেকে টাকা পাঠাবেন কেন? এটির মধ্য দিয়ে মূলত আপনি যে কি স্বীকার করেছেন সেটি কিন্তু আপনি নিজেও বুঝেননি, আমরা বুঝেছি। প্রিয় দর্শক, আসুন এ সম্পর্কে নুরুল হক নূর কি ধরনের স্বীকারোক্তি দিয়েছিলেন সেটা আমরা একটু শুনে আসি। আমি তো জানি যে তাদের ডিভাইস চেঞ্জ করা, নতুন ডিভাইস কিনে দেওয়ার টাকাটা দিল্লি থেকে সালাউদ্দিন ভাই এখানে পাঠিয়েছিল। প্রিয় দর্শক, লক্ষ্য করেছেন তিনি কিন্তু মুখ ফসকে তার পীরের নাম বলে ফেলেছেন, সালাউদ্দিন আহমেদ, যিনি ভারতে ছিলেন, যাকে অনেকেই বলছেন বর্তমান সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থার এদেশীয় প্রধান এজেন্ট। প্রিয় দর্শক, আসুন এরপর আমরা শুনি নুরুল হক নূর আর কি বলেছেন। তাও 2-3টা দল ব্যতীত সব দলই এখন এই দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে ডিসেম্বর কেন্দ্রিক নির্বাচনের লাইনে আছে। বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। সত্যিকার অর্থে কিছু দল নির্বাচন পেছাতে চাচ্ছে শুধুমাত্র তাদের দলকে সুসংগঠিত করার জন্য, দলীয় লোকজনকে বিভিন্ন ক্ষেত্রে বসানোর জন্য, সেট করানোর জন্য। কাজে এই কারো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের জন্য আমরা দেশ এবং জাতিকে একটা সংকটের দিকে তো ঠেলে দিতে পারি না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন নুরুল হক নূর কিভাবে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে। আসলে তারা কেন দ্রুত নির্বাচন চাইছেন বিগত সরকারের অপকর্মের বিরুদ্ধে যে বিচার শুরু হয়েছে সেটি যাতে সম্পন্ন হতে না পারে। তারা কেন দ্রুত নির্বাচন চাইছেন? তারা চাইছেন ভারতীয় যে বন্দোবস্ত এদেশে ছিল সেটি যাতে একেবারে নষ্ট না হয়ে যায়, সেটি নষ্ট হওয়ার আগেই নির্বাচন করে ভারতের সাথে অ্যালাইন করে তারা যাতে একটি সরকার এখানে প্রতিষ্ঠা করতে পারেন। তাদের যে এদেশের ম্যানেজমেন্ট ছিল সেটি ধীরে ধীরে যেভাবে ভেঙে যাচ্ছে, সেটি ভাঙার আগেই যাতে তারা আবার এদেশের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।